আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই বা অনেকেই এই নাম নাও শুনে থাকবে। তো বিশেষ করে যারা একটু বেসিক ইংরেজি জানতে চায় বা মানে একদম শুরু থেকে ইংরেজি যাদের শিখতে হয় তাদের কিন্তু এই অ্যাপোজিশনের প্রয়োজন হয়। তো অ্যাপোজিশন কাকে বলে আমরা প্রথমে জানব। অ্যাপোজিশন কথাটার অর্থ হচ্ছে কাছে এসে বসা, মানে পজিশন মানে একটা পজিশনে এসে বসা, বা এটাকে বলা হয় প্লেসিং নেয়ার ইংরেজিতে, বা অ্যাপোজিশন। অর্থাৎ যখন দুটি নাউন পাশাপাশি বসে, অর্থাৎ দুটি নাউন পাশাপাশি বসবে এবং একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের কেস ইন অ্যাপোজিশন বলে। অর্থাৎ অ্যাপোজিশন হচ্ছে তখন ওই দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেবে। আর অ্যাপোজিশনটা সবসময় নাউন ফ্রেজের মতো আচরণ করে। আর অ্যাপোজিশনের দুপাশেই কিন্তু দুটি কমা দিতে হয়। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। তো আমি একটা বাক্য লিখেছি, ডক্টর মোহাম্মদ ইউনুস এ নোবেল লরেট ইজ এ অনেস্ট ম্যান। তো এখন এই যে দুটি কমা দিলাম, এই যে দুইটি কমা দিয়ে যে একটা অংশ লিখলাম, এটা অবশ্যই একটা ফ্রেজ। তো এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ অনেস্ট ম্যান, এটা ছিল আমাদের মূল বাক্য। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা আবার দুটি কমার মাঝে একটা বাড়তি কথা লিখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা অনেকেই নাও চিনতে পারি। তখন আমরা তাকে পরিচয় করাই দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে সেই ব্যক্তি যে একজন নোবেল লরেট, মানে একজন নোবেল বিজয়ী, সে হচ্ছে অনেস্ট ম্যান। তার মানে এই যে একটা নাউন আর এটা একটা নাউন ফ্রেজ, তাহলে এই পাশাপাশি দুটি নাউন একই সাথে বসে কিন্তু একই ব্যক্তিকে বা বস্তুকে বোঝাচ্ছে, এবং এই দ্বিতীয় যে নাউনটা, সেই নাউন কিন্তু প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে এটাকেই বলবো এই প্রথম নাউনের অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন কেন প্রয়োজন? আমরা যখন রিটেন লিখি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিসিএস সহ যেখানে আমরা রিটেন লিখি বা ফ্রি হ্যান্ডে লিখতে যাই, তখন যদি আমরা অ্যাপোজিশনের ব্যবহার না দেখাই, তাহলে কিন্তু আমাদের লেখাটা আসলে ওটা সমৃদ্ধ হয় না, মানে একটু গরিব গরিব মনে হয় লেখাটা। আমাদের টিচাররা মনে করে যে মনে হয় ইংরেজি ভালো জানে না। তো লেখার মধ্যে কিন্তু আমাদের অ্যাপোজিশনের ব্যবহার দেখাইতে হবে। আমরা 2-3টা অ্যাপোজিশন দিতে পারি। যে আমরা লিখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস এ নোবেল লরেট অ্যান্ড চিফ অ্যাডভাইজার, মানে সে তখন বর্তমান চিফ অ্যাডভাইজার। তার মানে কি, আরও কমা দিয়ে আরও তথ্য বারবার আমরা দিতে পারি, দিলেই কিন্তু এই যে একটা সেন্টেন্সের কিন্তু স্মার্টনেস বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ অ্যাপোজিশনের ব্যবহার আমাদের শিখতে হবে। তো অ্যাপোজিশন আসলে 3 ধরনের হয়, আমরা একটু বিস্তারিত দেখি। একটা হচ্ছে সাবজেক্ট ইন অ্যাপোজিশন, একটা হচ্ছে অবজেক্ট ইন অ্যাপোজিশন, আর একটা হচ্ছে পজেসিভ ইন অ্যাপোজিশন। অর্থাৎ যখন কোনো সাবজেক্ট সম্পর্কে বা সেই সাবজেক্টের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, তখন সেটাকে বলবো আমরা সাবজেক্ট ইন অ্যাপোজিশন। যেরকম কাজী নজরুল ইসলাম, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ইজ নন অ্যাজ এ রেবেল পোয়েট। অর্থাৎ কাজী নজরুল ইসলাম যে বাংলাদেশের কি জাতীয় কবি, এবং সে বিদ্রোহী কবি হিসেবে সবার কাছে পরিচিত। তার মানে যদি আমরা বলতাম যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, এখন বিশ্বের অনেকেই তো নাও জানতে পারে এই কাজী নজরুল ইসলামটা কে। তাহলে এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিতে হবে। যে তথ্যটা আমরা যে 2টা কমার মাঝে আটকায় দিছি, এই তথ্যটা হচ্ছে অতিরিক্ত তথ্য। কার সম্পর্কে? কাজী নজরুল সম্পর্কে। তার মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এইটুকু। এটাকে বলা, যদিও এটা নাউন ফ্রেজ, তো এটা কিসের আচরণ করেছে? এটা হচ্ছে অ্যাপোজিশনের আচরণ করেছে। অর্থাৎ একটা নাউন সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দিবে, তখন সেটাকেই বলবো আমরা অ্যাপোজিশন। যেহেতু এটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, এই জন্য এটাকে বলবো সাবজেক্ট ইন অ্যাপোজিশন। এবার অবজেক্ট সম্পর্কে দেখি, যে উই রেসপেক্ট ডক্টর মোহাম্মদ ইউনুস। উই রেসপেক্ট ডক্টর মোহাম্মদ ইউনুস, তার মানে আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান করি। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসটা কে? অনেকেই নাও তো চিনতে পারে। তখন আমরা তার একটা অতিরিক্ত পরিচয় দিলাম যে সে একজন নোবেল লরেট। কোথাকার? বাংলাদেশ, মানে বাংলাদেশের একজন নোবেল বিজয়ী। সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই রেসপেক্ট করি বা সম্মান করি। তার মানে এটা একটা অবজেক্ট, উই রেসপেক্ট ডক্টর মোহাম্মদ ইউনুস। এই অবজেক্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, এই অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এটাকে বলা হয় অ্যাপোজিশন। কোন অ্যাপোজিশন? এটা হচ্ছে অবজেক্ট ইন অ্যাপোজিশন। এবার আমরা দেখব পজেসিভ অ্যাপোজিশন। পজেসিভ কি আমরা জানি, যেরকম মাই, আওয়ার, হিজ, হার, আমরা পজেসিভ প্রোনাউন
শিখে আসছি। তো এই পজেসিভ যখন পজেসিভের যখন অতিরিক্ত তথ্য দিবে সম্পর্কে, তখন সেটাকে আমরা বলবো পজেসিভ অ্যাপোজিশন। যেরকম আই হ্যাভ রিড নজরুল, আমি নজরুল পড়েছি। এখন নজরুল তো পড়া যায় না, নজরুলের কি পড়েছি? দ্য পয়েটস ওয়ার্ক, মানে নজরুলের কবিতা বা নজরুলের কাজকর্ম। ওয়ার্ক মানে এখানে তার হচ্ছে শিল্পকর্ম, মানে নজরুল যা যা তার জীবনে লিখে গেছে সেগুলো আমি পড়েছি। তার মানে কি, আই হ্যাভ রিড নজরুল, আমি নজরুল পড়েছি। এখন নজরুল সম্পর্কে অতিরিক্ত তথ্যটা কি, যে সেই পয়েটের যে ওয়ার্ক মানে কাজকর্ম, তার লেখা, সেই লেখা পড়েছি, আসলে নজরুলকে পড়ি নাই। তাহলে আমি যখন বলবো যে আই হ্যাভ রিড নজরুল, আমি নজরুল পড়েছি, নজরুলকে তো আর পড়া যায় না, তাহলে এর একটা পজেসিভ আছে। পজেসিভ মানে কি, ব্যক্তিগত সম্পত্তির মতো। সেটা কি, দ্য পয়েটস ওয়ার্ক, মানে নজরুলের লেখা আমি পড়েছি। তার মানে এটা পজেসিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য এটাকে বলবো পজেসিভ ইন অ্যাপোজিশন। তো মোট কথায় অ্যাপোজিশন কাকে বলে আমরা জানলাম, যে অ্যাপোজিশন হচ্ছে পাশাপাশি দুটি নাউন একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। আর অ্যাপোজিশনটা অবশ্যই নাউন হবে অথবা নাউন ফ্রেজ হবে। আর অ্যাপোজিশনটাকে অবশ্যই দুটি কমা দিয়ে আটকিয়ে দিতে হবে। আর অ্যাপোজিশন আমরা রিটেনে বেশি বেশি ইউজ করব। যখন আমরা কোনো কিছু ফ্রি হ্যান্ডে লিখবো তখন আমরা অ্যাপোজিশনের ব্যবহার দেখাবো, তাহলে আমাদের লেখাটা আরও সমৃদ্ধ হবে, লেখাটা আরও আকর্ষণীয় হবে এবং লেখা দেখে মনে হবে যে কোনো ব্রিটিশের লেখা, বাঙালিদের লেখা না, এটা কোনো ব্রিটিশ লিখছে বা কোনো ইংরেজ এটা লিখছে। কেননা ব্রিটিশ, ইংরেজ বা বড় বড় পত্রিকা, জার্নালে আমরা অ্যাপোজিশনের ব্যবহার দেখি। তো আমরা যখন কোনো কিছু বানিয়ে লিখতে যাই, কোনো গ্রামারের রুলস দিয়ে, অর্থাৎ সেটা হতে পারে কোনো লেটার, অ্যাপ্লিকেশন, কোনো প্যারাগ্রাফ, কোনো এসে, সেখানে কিন্তু আমরা অ্যাপোজিশনের ব্যবহার দেই না। তো আমরা আজকে অ্যাপোজিশন শিখলাম, তো অ্যাপোজিশনের ব্যবহার আমরা খাতায় দেখাবো, সেক্ষেত্রে আমাদের লেখাটা আরও সমৃদ্ধ হবে।